ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রমের উদ্বোধন। হোলি আর্টিজান হামলায় জড়িত বাশার ও মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে মারা যায়, জানালো পুলিশ। মেহেরপুরে একটি বাড়িতে অভিযান। কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে নতুন করে ভাঙন। সিলেট ও শরীয়তপুরে বন্যা পরবর্তী দুর্ভোগ। এবং নরসিংদীর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৫ ঘোড়াশাল সড়কের বেহাল দশা, ৪ লেনের জন্য প্রক্রিয়াধীন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাজিদ রাজু। কিছু মানুষ শান্তির ধর্ম ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করতে দেয়া হবে না। সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এবছরের হজ কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার ইসলামের পৃষ্ঠপোষক জানিয়ে এবার থেকে হজের প্রাক নিবন্ধন কর্মসূচি সারা বছরই চালু রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। সবার জন্য অবশ্য পালনীয় না হলেও আর্থিকভাবে সক্ষম লাখো মুসল্লি প্রতি বছর হিজরি সনের জিলহজ মাসে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করার ধর্মীয় এই আনুষ্ঠানিকতা পালন করতে। প্রত্যেক বছরের মতো এবারও সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে যাবেন। 24 জুলাই থেকে শুরু হওয়া হজ ফ্লাইট 26 আগস্ট পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে যাবে সৌদি আরবে। শনিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হজ ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন করেছি তা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা লাভ করেছে। আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীতেও হজ ব্যবস্থাপনায় সফলতা অব্যাহত থাকবে। বিগত সরকারগুলোর হজ ব্যবস্থাপনায় ত্রুটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রা সহজীকরণে বছরব্যাপী প্রাক নিবন্ধন কার্যক্রম চালু করেছে বর্তমান সরকার। বিএনপির আমলে আমি বিরোধী দলের নেতা ছিলাম, হজে গিয়েছি, তখনও দেখেছি আমাদের হজ যাত্রীদের কত দুরবস্থা। যখনই হজ প্যাকেজ ডিক্লেয়ার হয় তখনই করা হয়, অনেকে করতে পারে না, অনেকে করতে পারে না, নানা সমস্যা হয়। সেই সমস্যাটা যাতে না হয় তো এটা সারা বছরই এই রেজিস্ট্রেশন ধারাটা থাকবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে যারা নিরীহ মানুষকে হত্যা করছে তারাই ইসলামের শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবেই এসব কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আমাদের পবিত্র ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মকে কেউ যেন অপব্যবহার করতে না পারে। এই কয়েকটি লোক তাদের ভ্রান্ত পথের ফলে গোটা মুসলিম উম্মাহ আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে আমরা আমাদের দেশে কোনো মতে এই সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমরা এখানে কিছুই কার্যকর হতে দেব না, কারণ ইসলাম শান্তির ধর্ম। এরপর হজ ক্যাম্পে আগত এবারের হজ গমনেচ্ছু মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত এপ্রিলে জঙ্গি অভিযান ঈগল হান্টে হলি আর্টিজান হামলার 2 পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ এক ব্রিফিংয়ে কথা জানান। কিছুদিন আগে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া 90 জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজ জিজ্ঞাসাবাদে নিহতদের পরিচয় নিশ্চিত করে বলেও জানান তিনি। গুলশানের হলি আর্টিজান হামলার 2 পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ঈগল হান্টে নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার সকালে ডিএমপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় 90 জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজকে। এরপর থেকেই তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত এপ্রিলের অভিযানে গুলশানের হলি আর্টিজান হামলার 2 পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হয়। সাম্প্রতিককালে সোহেল মাহফুজ গ্রেফতার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া গিয়েছে যে ওখানে বাশারুজ্জামান চকলেট
এবং আরেকজন হলো ছোট মিজান, তারা নিহত হয়েছে। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় যে 5 জন পলাতক ছিল তাদের মধ্যে বাশিরুজ্জামান চকলেট ও ছোট মিজান অন্যতম ছিল। এই ঘটনায় এখনো হামিদুর রহমান সাগর ও রাশেদ ওরফে র্যাশ নামে 2 জন পলাতক রয়েছে। হলি আর্টিজান হামলার একাধিক পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিল বাশিরুজ্জামান, আর ছোট মিজান ছিল 90 জেএমবির অস্ত্রের যোগানদাতা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আনত সে। হলি আর্টিজানে হামলার অস্ত্রও সে সরবরাহ করেছিল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেহেরপুরের গাংনীতে ঘিরে রাখা বাড়িতে পুলিশের অভিযান শেষ হয়েছে, তবে বাড়ির ভেতর থেকে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সৌদি প্রবাসী মিশকাত আলীর বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সকাল 10টায় বামন্দি এলাকায় অবস্থান নেয় তারা। ঘিরে রাখা বাড়ির আশপাশে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। অভিযানের এক পর্যায়ে দুপুরে বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে আসবাবপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের স্ত্রী, ছেলে সহ 3 জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই বাড়ির বাসিন্দাদের উপর নজরদারি ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার। গোপন সংবাদের ভিত্তিতে আজকে কয়েকদিন যাবতীয় আমরা এই একটু দূরে দোতলা যে একটা বাড়ি আছে সেই বাড়িটা আমরা রেকি করছিলাম। আমরা বাড়িটা ঘিরে রেখেছিলাম চারদিকে এবং কিছুক্ষণ আগে আমরা বাড়িটাতে তল্লাশি চালাই। তো তল্লাশি চালিয়ে আমরা সেখানে উল্লেখযোগ্য তেমন কিছু পাইনি। বাংলার সময় আরো থাকছে। কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ। অসৎ উপায় রোধে বিশেষ নজরদারি। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার আরও 15টি গ্রাম। এই অবস্থায় 3 উপজেলার প্লাবিত 25টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ব্যাপক ক্ষতি হয়েছে আমন ফসলের। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়ার সজলের রিপোর্ট। শুক্রবার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীগুলোর পানি বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার তা 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বাঁধ ভেঙে নতুন করে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। উজানের অংশে মাঠের পানিতে নষ্ট হয়ে গেছে আমন বীজতলা ও ফসল। বন্যা কবলিত এলাকায় গ্রামীণ বেশিরভাগ সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়েছে। পুকুরের মাছ, বীজতলা, আমন ধান রোপণ করার জন্য সবগুলো পানি বাসি নিয়ে গেছে। স্কুলে পানি উঠে গেছে, তাই আমরা আজ স্কুলে যেতে পারি না। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আসে বারবার এখানে মাপজোপ করে, আসলে কাজের বেলা কিছুই হয় না। আমাদের এখানে ত্রাণের কোনো কিছুর দরকার না, আমাদের দরকার হলো যাই এইটারে কেমনে নিয়ন্ত্রণ করতে হবে অদূর ভবিষ্যতে। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। 1 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি। তারপর প্রতি পরিবারকে আমরা 10 কেজি করে চাল দেওয়ার চেষ্টা করছি। পরশুরামেও তাই এবং ছাগলনাইয়াতেও তাই। কাজেই বন্যা পরবর্তী সময়গুলো অ্যাসেস করে অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এদিকে বাঁধ মেরামতের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মাঠ পর্যায়ে আমার লোকজন আছে, যেসব জায়গায় বাঁধের ক্ষতিগ্রস্ত বন্যার পানি সেটাও অ্যাসেস হচ্ছে এবং বন্যার পানি নামার সাথে সাথে আমরা ব্যবস্থা নেব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া প্রকল্পের 122 কিলোমিটার নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণ এই বাঁধের গত বছরের 21 আগস্ট 19টি স্থানে ভেঙে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছিল। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নদ নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও শরীয়তপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাটের এখনো বেহাল দশা। সিলেটে কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত প্রায় 1 মাসের বন্যায় জেলার পেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ সহ 8টি উপজেলার প্রায় 5 শতাধিক গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু স্থানে এখনো রয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশার পানি কমতে থাকায় নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের পানি নেমে যেতে শুরু করেছে। পদ্মার স্রোতের তীব্রতা কমায় ভাঙনও কমেছে, তবে কৃষি জমি এখনো পানিতে তলিয়ে থাকায় কাজে যোগ দিতে পারছেন না কৃষক।
সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অনেক মানুষ পানির কারণে ঘর থেকে বাইর হতে পারে না, বাজারহাট বন্ধ করেছে, বাজারে আইতে পারে না, অভাব কষ্ট করতেছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, গাড়িগুলা চলতেছে না, আমরা অনেক রিস্ক নিয়ে গাড়িগুলা চালাইতেছি। এখানে মনে করেন 20-25 করে জমি ছিল, আজকে রাইতের ভিতরে ভাঙ্গল হয়ে গেছে। পর্যাপ্ত ত্রাণ আমাদের মজুদ আছে, ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকের পাশে আছি এবং যে কোনো মুহূর্তে আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। বন্যা আর নদী ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি বাঁধের উপর আশ্রয় নেওয়া শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে অপুষ্টিজনিত বিভিন্ন রোগ। সরকারি ত্রাণ দিয়ে 3 বেলা খাবারের চাহিদা মিটলেও পুষ্টিকর খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে শিশুরা। উপজেলা প্রশাসন বলছে, শিশুদের জন্য ভিটামিনযুক্ত বিশেষ খাবার সরবরাহের তালিকা করা হচ্ছে। বন্যার কারণে বগুড়ার সারিয়াকান্দির নিজকুর্নিবাড়ি গ্রাম থেকে 5 ছেলেমেয়ে নিয়ে আরজিনা বেগমের ঠাঁই হয়েছে কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর। দিনমজুর এই দম্পতির মতো শত শত পরিবার তাদের সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধে। কিন্তু গত 15 দিন আগে বাঁধে ঠাঁই নেয়ার পর যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। এতে একদিকে খাদ্য সংকটের পাশাপাশি শিশুরা অপুষ্টির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে। সরকারের 20 কেজি চাউল দিছে, সেই চাউল টুকটাক করে খাওয়াচ্ছি, বাচ্চা তো এলে খাওয়ার পায় না। পুষ্টিকর খাদ্যের অভাবে বাচ্চাগুলা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাঁধে আশ্রয় নেওয়াদের মধ্যে মা ও শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থার দাবি জনপ্রতিনিধিদের। সরকারকে বলবো মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, তাহলে তাদের স্বাভাবিক জীবনটা সচল থাকবে। সরকারের কাছে আমার বিশেষ করে অনুরোধ, সেজন্য পুষ্টিকর খাবার মা এবং শিশুরা যেন বেশি বরাদ্দ পায়। এদিকে পুষ্টিকণা মিশ্রিত খাবার দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বানভাসী শিশুদের তালিকা করে বিশেষ পুষ্টি সমৃদ্ধ খাবারের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিভিল সার্জন অফিস থেকে একটা তালিকা প্রণয়ন করা হয়েছে, যেখানে আমাদের F78 নামে চাইল্ড মিল, যেটা অপুষ্টিহীনতার জন্য শিশুদের দরকার, তাদেরকে সরবরাহ করা হবে। এই কার্যক্রম অচিরেই শুরু হবে। আমাদের যে স্বাস্থ্যকর্মী তারা নিয়মিতভাবে তাদেরকে পাশে আছেন এবং তাদেরকে স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। জুলাই মাসে এ পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার প্রায় 12,000 পরিবার বন্যার পানি ও যমুনার ভাঙনে গৃহহারা হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের মতে, বাঁধে ও উঁচু স্থানে ঠাঁই নেওয়া পরিবারগুলোর মধ্যে 1 দিন থেকে 8 বছরের শিশু রয়েছে 10 থেকে 12,000। সময় সংবাদ, বগুড়া। বাঁধ নির্মাণ কাজ শেষ না হয় অমাবস্যা পূর্ণিমার জোয়ারে তলিয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার 6টি গ্রাম। দিনের বেশিরভাগ সময় জোয়ারের পানি থাকায় মানবেতর জীবনযাপন করছেন 2টি ইউনিয়নের 15,000 মানুষ। তবে দ্রুত বাঁধ নির্মাণ করে দুর্ভোগ কমানোর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাট এলাকার এ ভাঙা বাঁধ দিয়ে প্রতিদিন 2 বার করে জোয়ারের পানি ঢুকে ইউনিয়নের কুলাগাজী তালুক, চৌমোহনী ও কাওয়ারটেক গ্রাম প্লাবিত হচ্ছে। একইভাবে চরজতিন ও চরমরিয়মের ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে হাজিরহাট ইউনিয়নের 3টি গ্রাম তলিয়ে যায়। গত 2 মাস ধরে একই অবস্থা চলায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ। স্বাভাবিক সময়ের চেয়ে অমাবস্যা পূর্ণিমার জোয়ারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তি আরো বেড়ে যায়। ভেসে গেছে 5 শতাধিক ঘেরের মাছ, সব তলিয়ে থাকায় আমন আবাদ নিয়েও শঙ্কিত এলাকাবাসী। মানুষ ঘরতে বাড়তে পারে না, খাইতে পারে না, স্কুল মাদ্রাসা যাইতে পারে না, হাসপাতাল যাইতে পারে না, অনেক কষ্ট কালাসে আছে। বাড়া আইলে একটু রান্ধি আর জোয়ার আইলে ওই মাছ আর মতন দিয়ে যে থাকি। পুষ্করিণীর মাছ বাড়ি গাড়ি ব্যাগ ডুবে গেছে, পানি জোয়ার উঠে ভাড়া নামে, আমরা বাঁচতে আছি পানিতে। সরকার কোনো খেলে নিতে আছে না। যে পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে কাজ না করায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আরো 1 মাস আগে এই বেরিবারটা আমরা দিতে পারতাম বা পানি উন্নয়ন বোর্ড এটার ব্যবস্থা নিতেন, তাহলে মানুষগুলি কৃষকের যে ফসল হানি হয়েছে বা যে ধরনের মানুষের দুর্ভোগটা হয়েছে এটি হতো না। এদিকে জোয়ার ও বর্ষার মধ্যেই উন্মুক্ত এলাকায় বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। অনুমতি পেতে দেখা গেছে যে অনেক দেরি হয়ে গেছে এবং মে মাসে আমরা কাজ করার অনুমতি পেয়েছি, তারপরেই টেন্ডার করে কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি ভাঙন এলাকা পরিদর্শনে এসে বিলম্বে বাঁধ নির্মাণ প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী বলেন, মানুষকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে মনপুরার বাঁধের কাজ করা হচ্ছে। অনেক কাজ আমরা করাচ্ছি জোর করে, এগুলো কিন্তু অনেক সময় নিয়ম বহির্ভূত হয়। আমরা মানুষকে বাঁচানোর জন্য আমরা অর্ডার দিয়ে দেই যে এই কাজগুলো করেন এবং এগুলো
যখন করা হয় এগুলো ইমার্জেন্সি হিসেবে করা হয়। মনপুরা উপজেলার 80 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঘূর্ণিঝড় রোয়ানুতে প্রায় 4 কিলোমিটার বাঁধ বিলীন হয়ে যায়। এর মধ্যে গত 1 মাসে মাত্র 2 কিলোমিটার বিকল্প বাঁধ নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। বিএনপি অরাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় নতুন টোল সিস্টেম উদ্বোধন করে তিনি একথা বলেন। ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত বক্তব্য মুখের বিষের মতো এবং যা রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। আমি বলতেই পারি বেগম জিয়া গেলেন তাহলে কি ফিরে আসবেন না, এটা তো ব্যক্তিগত আক্রমণ, এটা রাজনৈতিক বক্তব্য। বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড, অথচ বাংলাদেশের মানুষ জানে পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এদেশে কেবল বিএনপিরই। কক্সবাজারের হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 3 জন। নিহত যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা হয়। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষা মৌসুমে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে হিমছড়ি এলাকার বেশ কয়েকটি ঝর্ণার সৃষ্টি হয়। দুপুরে ঢাকা থেকে যাওয়া একটি দল ঝর্ণায় গোসল করতে নামে হঠাৎ পাহাড়ের একটি অংশের মাটি ধসে 4 জন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাব্বির আলম রিদওয়ান নামে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোররাতে কাজীপুরের সোনামুখী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে সদরের বহুতি এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী তারাস উপজেলার নওগাঁ ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল ইসলাম নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে গাড়িটা, এখানে নিয়ন্ত্রণে খাদে পড়ে গাছের সাথে বাজে এই অ্যাক্সিডেন্টটা। শব্দ শুনে আমরা আবার দৌড় হয়ে আসলাম, এসে দেখি যে গাড়ি পড়ে আছে। 2 জন লোক নিহত হয় এবং আহত ব্যক্তিদেরকে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা, পুলিশের সহায়তায় আমরা স্বাস্থ্য কমপ্লেক্স কাজীপুরে পাঠাই। ঝালকাঠিতে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে তার পরিবার। শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে নির্যাতিতা শিশুটিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার সকালে শহরে কৃষ্ণকাঠি এলাকার 60 বৃদ্ধ সুলতান হাওলাদার শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত সুলতান হাওলাদার। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে এবং থানায় আমরা বাদীকে নিয়ে যাচ্ছি, ভিকটিমের মাকে নিয়ে যাচ্ছি। আমরা নিয়মিত মামলা নিয়ে ব্যাপারে মামলা নিয়ে আমরা আসামি গ্রেপ্তার করবো এবং আসামিদেরকে আমরা আদালতে সোপর্দ করব। বাংলার সময় আরো থাকছে। নওগাঁর সাপাহার থেকে নিখোঁজের 2 দিন পরও সন্ধান মেলেনি 2 এসএসসি পরীক্ষার্থীর পরিবারের মামলা। কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করছেন কুষ্টিয়ার কৃষক ও খামারিরা। পশু বিক্রির সময় ঘনিয়ে আসায় দিনরাত কাজ করছেন তারা। গরুর সুস্থতায় খামার এবং ওষুধের দোকানে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশিদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
বেশি লাভের আশায় পরম যত্নে গরু মোটা তাজা করছেন কুষ্টিয়ার কৃষক ও খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে ঘাস, খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদকে সামনে রেখে ছোট বড় খামারের পাশাপাশি গরু মোটা তাজা করছেন অনেক কৃষক। হাট পরিশ্রম করে ধরেন যে সারাদিনও থাকি এবং রাত সারা রাত ওই জায়গায় গরুর পিছনে থাকি। খ্যার, গমের ভুসি, গমের জাউ রান্না করি, এগুলো আমরা খাওয়ানোর পরে এগুলো কোনো মোটা তাজার জন্য কোনো ওষুধ ব্যবহার করি না। কুরবানিতে ভালো দাম পাবো এই জন্য আমরা গরুকে এখন খুব যত্ন করে যাচ্ছি আর কি। বিগত বছর লাভের আশায় গরু পালন করলেও বাজারে ভারতীয় গরু বেশি থাকায় লোকসানের মুখে পড়েন বলে অভিযোগ খামারিদের। তবে এবছর ভারত থেকে গরু আসা বন্ধ থাকলে লাভবান হবেন বলে জানান তারা। সুন্দরভাবে লালন পালনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি যাতে আসন্ন কুরবানির ঈদে আমরা সুন্দর দাম পাই। সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ যে বাইরের থেকে গরু আনলে আমাদের চরম লস হয়ে যাবে, আর এই লস হলে আমরা তো পৌঁছাতে বাঁচতে পারবো না। পশু মোটাতাজাকরণে কৃষক ও খামারিরা যাতে বিষাক্ত কোনো রাসায়নিক ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারগুলোতে নিয়মিত পরিদর্শন করছি, মনিটরিং করছি এবং ওষুধের দোকানগুলোতে যাতে কোনো স্টেরয়েড বা ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সেজন্য বা বিক্রি না করে সেজন্য কিন্তু আমরা নিয়মিত মনিটরিং করছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কুষ্টিয়ায় 20,686টি খামারে 92,741টি গরু মোটাতাজা করা হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। পাট, চা, চামড়া ও মাছ এই চারটি সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। সালে তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে নাটোরের সিংড়ায় একটি কলেজের আইসিটি ক্যাম্প অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। 21 সালে যখন বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পূর্ণ করবে সেই সময় বাংলাদেশ একটি মধ্যম আয়ের, একটি প্রযুক্তি নির্ভর, একটি জ্ঞান ভিত্তিক সমাজের বাংলাদেশ হিসেবে সারা বিশ্বের বুকে নিজের আত্মমর্যাদার সাথে পরিচয় করে দিতে পারবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম 24 ঘন্টা চালু রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান। দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউস অডিটোরিয়ামে বন্দর ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বন্দরের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি। আমরা একটি প্ল্যাটফর্ম গঠনের স্বপ্ন দেখছি, যে প্ল্যাটফর্মে 24/7 যে মুড, এই মুডে আত্মনিয়োগ করবেন, সুবিধা নেবেন, সেবা দিবেন। আমরা যদি চট্টগ্রাম বন্দরকে 24/7 এই পর্যায়ে নিতে পারি তাহলে আন্তর্জাতিক যে বাজার, এই বাজারের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো, আমরা বেশি সময়ে সেবা দিতে পারবো এবং সেবা গ্রহণকারীদের বিভিন্ন সুবিধা আমরা দিতে পারবো। নওগাঁর সাপাহারে নিখোঁজের দুদিন পরেও সন্ধান মেলেনি দুই স্কুল শিক্ষার্থীর। তাদের সন্ধান চেয়ে থানায় মামলা করেছেন অভিভাবকরা। তারা জানান, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে শুক্রবার সকালে তার খালার বাড়ি সদরের বালুডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয় আহসানুল আলম অনুপম। এরপর থেকেই তাদের দুজনের মোবাইল বন্ধ পাওয়া যায়। গত দুদিনে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সাপাহার থানায় একটি মামলা করেন নিখোঁজের স্বজনরা। এদিকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। নাইমুর রহমান এবং তার বন্ধু অনুপম গতকাল ভোর 6টায় বাসা থেকে বের হয় তার বোনকে দেখার উদ্দেশ্যে তার খালার বাসা নওগাঁতে। আসতেছি বলে চলে যায় এবং এই পর্যন্ত আমরা তাকে খুঁজে পাচ্ছি না।
নরসিংদীর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাঁচদোনা ঘোড়াশাল সড়কের বেহাল দশা। একই অবস্থায় ইসলামপুর খেয়াঘাট সড়কেরও। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দক ও বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকার ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পাঁচদোনা ডাঙ্গা ঘোড়াশাল ও ইসলামপুর খেয়াঘাট গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলতি বর্ষা মৌসুমে পানি জমে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কটিতে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে। কোথাও কোথাও দেবে গিয়ে পাশের খাদে ভেঙে পড়ছে সড়কের অংশ। প্রতিনিয়ত দেখা দিচ্ছে যানবাহনের যান্ত্রিক ত্রুটি সহ নানা দুর্ঘটনা। এ সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। পাঁচদোনা মোড়ের থেকে একদম কালীগঞ্জ গোদারাঘাট পর্যন্ত একই অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় ভাঙ্গার পরিস্থিতি খুবই খারাপ। পুরো রাস্তাটাই সমস্যা, কোনো জায়গা ভালো নেই, অ্যাক্সিডেন্ট হয়, এরপর আমার গাড়ি ভাঙিয়ে যাইতেছে। রাস্তাটা হইলে আমাদের ভালো হয়, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানায় যাতায়াতের ব্যবস্থা যাইতে খুব সুবিধা হবে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বলছে 865 কোটি টাকা ব্যয়ে সড়কটি 4 লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণের প্রক্রিয়া চলছে। এই সড়ক উন্নয়ন প্রকল্পটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বর্তমানে যে সমস্যা আপনারা দেখছেন এটার একটা স্থায়ী সমাধান দেখা যাবে। আর যতক্ষণ পর্যন্ত এই প্রকল্পটা না আমরা বাস্তবায়ন করতে পারছি ততক্ষণ পর্যন্ত মানুষের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার জন্য আমরা আমাদের বিভাগীয় যে মেরামত কর্মসূচি আছে এটা চালিয়ে যাচ্ছি। জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ একনেকে সড়ক প্রকল্পটি অনুমোদন হয়েছে জানিয়ে স্থানীয় সংসদ সদস্য বলেন, দ্রুত দরপত্র আহ্বানের পর কাজ শুরু হবে। এই সড়কটা হওয়ার পরে আমরা কিন্তু একেবারে উপশহরের সাথে একত্রিত হয়ে যাব, সুতরাং আমরা অলমোস্ট ঢাকার ভিতরেই পড়ে যাব। তো এইটা হলে ডাঙ্গাবাসীর জন্য এখানে ইন্ডাস্ট্রি হবে, মিল ফ্যাক্টরি হবে। পাঁচদোনা ডাঙ্গা ঘোড়াশাল ও ইসলামপুর খেয়াঘাট পর্যন্ত 21 কিলোমিটার এই সড়কে প্রতিদিন প্রায় 8000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, নরসিংদী। প্রতিহিংসা ছেড়ে প্রেম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের হাওলাদার কমিউনিটি সেন্টারে মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সাধারণ সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা রুহুল আমিনের জীবন ও কর্ম নিয়ে রচিত একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা কিন্তু পেছনে ফেরা নয়, এটা সমাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভালো জিনিসকে অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়া। এই যে হানাহানি, এই যে প্রতিহিংসা, এর থেকে বেরিয়ে এসে আমরা সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং প্রেমের একটা অবস্থান তৈরি করতে পারি। নবম ওয়েজ বোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। নবম ওয়েজ বোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিক আছেন তাদেরও সেখানে নতুন করে তাদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো সেই নবম ওয়েজ বোর্ডে আসছে। 57 ধারা বাতিল হবে এবং মুক্ত গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি খর্ব ভবিষ্যতে করা হবে না, সে ব্যাপারে আইন মন্ত্রণালয় এবং সরকার তথ্য মন্ত্রণালয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। মাদকের অন্ধকার জগতে ঢুকে পড়ার গল্প প্রায় একই রকম। একবার দুবার তারপর বারবার কৌতূহল একসময় পরিণত হয় নেশায়। এজন্য মাদকের সহজ প্রাপ্যতাকেই দায়ী করছেন মৃত্যুপথ থেকে ফেরা মাদক সেবীরা। চিকিৎসকরা বলছেন, নেশা শুরুর পর ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিকল হয়ে পড়েন মাদকাসক্তরা। সন্তানকে মাদকের জাল থেকে উদ্ধারে পরিবারকে সচেতন হওয়ার আহ্বান সংকটজয়ী অভিভাবকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এই মায়ের মতো সব মায়েরই স্বপ্ন সন্তান বড় হয়ে সত্যিকারের মানুষ হবে, কিন্তু মাঝপথে সেই সন্তান যদি আটকা পড়ে মাদকের জালে, তখন থাকে শুধু হতাশা, ভাঙে পারিবারিক বন্ধন, বাড়ে অসৎ সঙ্গ। অন্যান্য মানুষেরা যেরকম স্বপ্ন দেয় পোলাপান পরে ভালো ভালো আদর্শ বানাবো, এরকমই আর কি। প্রদলবশতই জিনিসটা জাগে বাড়তে বাড়তে এমন অবস্থা চলে গিয়েছিল যে আমি নিজে কে বা আমি কিভাবে থাকা উচিত, আমি কোন পথে চলা উচিত আমি নিজেও জানতাম না, উন্মাদ হয়ে গেছিলাম। এটার নেচার, এটার কাজ, যত পারবে একা করে দিবে, সহজলভ্য হয়ে গেছে। সবচেয়ে বড় কথা ভেরি ইজি, এটা আপনার হাতে চলে আসে।
বেসরকারি সংস্থাগুলোর মতে দেশে মাদকাসক্তের সংখ্যা ৮০ লাখের বেশি। আসক্তদের শতকরা ৯০ ভাগই কিশোর ও তরুণ, ১৬% রয়েছে নারী। পরিসংখ্যানে দেখা যায় মাদকাসক্তের ৪৫ ভাগই বেকার, ১৫% উচ্চশিক্ষিত এবং ৬৫ ভাগ স্নাতক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থী। এটাকে বলা হয় ফ্যামিলি ডিজিজ। মাদকাসক্ত যখন একজনের ডিজিজ হয়, সেটা হোল ফ্যামিলি ডিজিজ হয়, বিকজ এভরিবডি সাফার্স ফ্রম মেন্টাল এগোনি। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো মিনিমাম 10% গ্রোথ হয়, মানে ১০০টা মাদকাসক্ত ব্যক্তি 10টা নতুন মাদকাসক্ত তৈরি করে। ড্রাগ এডিক্টেড রোগী যখন আমরা পরীক্ষা করি তখন দেখি তার স্মৃতিশক্তি কমে গেছে, সেক্স পাওয়ার কমে গেছে, তার হেলথ পাওয়ার কমে গেছে, তার প্রোডাক্টিভিটি কমে গেছে এবং তার নতুন আইডিয়া দেওয়ার ক্ষমতা কমে গেছে। সংকটজয়ী অভিভাবকরা বলছেন, সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে একদিকে যেমন রোধ করতে হবে মাদকের বিস্তার, অন্যদিকে মাদকাসক্তকে সুস্থ করতে পরিবারকেই এগিয়ে আসতে হবে সবার আগে। মাদকের একটা ট্যাবু আছে যে আমরা মাদক সম্বন্ধে কথা বলবো না। অনেক কারণের মধ্যে একটা কারণে হয়তো মাদক গ্রহণ করা শুরু করলো, কিন্তু তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। এটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। যেটা হচ্ছে এখন পর্যন্ত দেখছি যে আমরা ওখানে এড়িয়ে যাচ্ছি। বিভিন্ন সংস্থা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যেসব মাইল ফলক এঁকে দিচ্ছে, তার অনেক বড় ভিত্তি কর্মোপযোগী জনগোষ্ঠীর উপস্থিতি। তাই উন্নয়ন কর্মপরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হলে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হবে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, এমন মত সচেতন নাগরিকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পটুয়াখালী ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে শনিবার সকাল থেকে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন মানুষজন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না পারায় বিপাকে পড়েছেন জেলেরা। এদিকে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পৌর শহরের খারদার, সাহাপাড়া, পুরাতন বাজার সহ বেশ কিছু নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। তবে এই বৃষ্টিতে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নাশকতা ও সন্ত্রাস সহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি বলে জানায় পুলিশ। এছাড়া রাজবাড়ীতে ৪৮, নওগাঁয় ৪৮, ঠাকুরগাঁওয়ে ৪০, নড়াইলে ৩২, লালমনিরহাটে ২৯, কুড়িগ্রামে ২২, সাতক্ষীরায় ৩৯ এবং চাঁদপুরে ১০ জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনা ও পঞ্চগড়ে শুরু হয়েছে বৃক্ষ মেলা। সকালে খুলনার শহীদ হাদিস পার্কে মাসব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধনের পর একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক সহ বন বিভাগের কর্মকর্তারা। আফ্রিকায় গিয়েছি, শ্রীলঙ্কায় গিয়েছি, ইন্দোনেশিয়া গিয়েছি, প্রত্যেকে। পঞ্চগড়ে বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে পরে শেষ হয়। রাঙ্গামাটিতে ম্যালেরিয়া প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির সিভিল সার্জন ডাক্তার শহীদ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে বক্তারা পার্বত্য এলাকার ম্যালেরিয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এটা শুধু একটা স্বাস্থ্য বিভাগের নয়, 16 সাল থেকে 30 সালের জন্য এবং মাইলস্টোন আমরা অনেক আগে এটা। দর্শক, ময়মনসিংহে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। এই মুহূর্তে টাউন হল মাঠে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন,
দর্শক, ময়মনসিংহের টাউন হল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্র হস্ত ক্ষুদ্র কুটির শিল্প মেলা। এই মেলা উপলক্ষে এখানে অসংখ্য স্টল বসেছে। বিশেষ করে যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন সেই সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের তাঁত বস্ত্র হস্তশিল্প সহ বিভিন্ন সামগ্রী নিয়ে এখানে স্টল সাজিয়ে বসেছেন এবং আজকে হচ্ছে মেলার অষ্টম দিন। এই অষ্টম দিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এই টাউন হল মাঠের এই মেলা প্রাঙ্গণে। এখানে বিভিন্ন ধরনের স্টলে বিভিন্ন ধরনের ক্রেতারা, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের ক্রেতারা এখানে আসছেন এবং তারা তাদের পছন্দ মতো সামগ্রী কিনতে পারছেন। এখানে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী রয়েছে, তৈরি পোশাক রয়েছে, চামড়ার পণ্য রয়েছে, মহিলাদের গহনার স্টল রয়েছে, খাবারের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের অর্নামেন্টস এবং শোপিস রয়েছে, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে। সর্বোপরি এখানে একটি মেলার যে বৈশিষ্ট্য, যে ধরনের স্টল বা পণ্য সামগ্রী ক্রেতারা সাজিয়ে রাখার কথা, সেই সমস্ত পণ্য সামগ্রী এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এই পণ্য সামগ্রী দেখতে প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে এই টাউন হল মাঠের এই যে মেলা রয়েছে সেই মেলা প্রাঙ্গণে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী এবং ক্রেতা যারা তাদের পণ্য সামগ্রী কেনার জন্য এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তারা কিনতে পারছেন। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তারা এখানে যে বিভিন্ন ধরনের রকমারি পণ্যের স্টল রয়েছে সেই স্টলগুলোতে তারা এসে তাদের পছন্দ মতো পণ্য পাচ্ছেন এবং দামও তুলনামূলকভাবে এই মেলা উপলক্ষে আগে অন্যান্য সময়ের চেয়ে অনেক কম বলে তারা জানিয়েছেন। আর যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে মেলা শুরু হয়েছে আজকে মেলার অষ্টম দিন। 10 দিনে আসলে মেলার বেচা বিক্রি শুরুর দিকের চেয়ে অনেক বেড়েছে এবং বিশেষ করে মহিলাদের যে সামগ্রীগুলো রয়েছে সেই দোকানগুলোতে আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। বিশেষ করে শিশুরা এসেছে এবং বড়রাও আসছে, তারা তাদের চাহিদা মতো পণ্য সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। এইখানে মেলার আয়োজক যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। বিশেষ করে এই মেলাটির আয়োজন করেছে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে এই অঞ্চলের যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে নারী উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই এই ধরনের মেলার আয়োজন প্রতি বছরই পৌরসভা করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও ময়মনসিংহ পৌরসভা এই টাউন হল মাঠে এই মেলার আয়োজন করেছে এবং পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু জানিয়েছেন যে এই ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে এবং তাদের পৃষ্ঠপোষকতার লক্ষ্যে প্রতি বছরই তারা এই ধরনের মেলার আয়োজন করবেন। তো আজকে ছুটির দিন হওয়াতে প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে ভিড় করেছেন। বিক্রেতারাও বলছেন যে তাদের বেচাকেনাও ভালো হচ্ছে। সব মিলিয়ে আসলে মোটামুটি জমে উঠেছে ময়মনসিংহের এই তাঁত বস্ত্র হস্ত কুটির শিল্প মেলা। তো এই ছিল আমার কাছে মেলা। দর্শক, ময়মনসিংহের টাউন হল মাঠে শুরু হওয়া মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্ম নিয়ে বিভ্রান্তি ও ইসলামের নামে সহিংসতা মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হজ কার্যক্রমের উদ্বোধন। হলি আর্টিজান হামলায় জড়িত বাশার ও মিজান গত এপ্রিলে চাঁপাইনবাবগঞ্জে মারা যায়, জানালো পুলিশ। মেহেরপুরে একটি বাড়িতে অভিযান। কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, আহত 3। ঝর্ণা দেখতে গিয়ে দুর্ঘটনা। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে নতুন করে ভাঙন। সিলেট ও শরীয়তপুরে বন্যা পরবর্তী দুর্ভোগ। এবং নরসিংদীর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 5 দোনা ঘোড়াশাল সড়কের বেহাল দশা, 4 লেনের জন্য প্রক্রিয়াধীন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন। *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।